শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে আমরা সদা প্রস্তুত, বললেন নানো। ভারতে ইলিশ পাঠাতে পারবো না, আমাদের জনগণ খাবে, মন্তব্য মৎস্য উপদেষ্টার। ভারত থেকে ঢাকায় ডোনাল্ড লু। পুতিনের হামলার হুমকি নিয়ে প্রশ্ন করায় মেজাজ হারালেন বাইডেন। সরকারি চাকরিতে ডিগ্রির বাধ্যবাধকতা তুলে দিতে চান কমলা। গায়ক অর্ণবের স্ত্রীকে হত্যার হুমকি। এবং স্কোয়াডে না থেকেও বাংলাদেশ ভারত সিরিজে থাকছেন তামিম। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি মিলেনিয়াম টিভিএস এর প্রতিদিনের বাংলা সংবাদে। আপনাদের সাথে রয়েছে আমি আব্দুল্লাহ হাদি। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। প্রথমে বাংলাদেশ প্রসঙ্গ। দলীয় নেতাকর্মীদের মনোবল না হারানোর আহ্বান জানিয়ে আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেছেন, শেখ হাসিনা হিমালয় সমান মনোবল নিয়ে অটুট আছেন। তার হাতকে শক্তিশালী করতে আমরা সদা প্রস্তুত। এই আধার খুব শিগগিরই কেটে যাবে। শনিবার দুপুরে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন। বিবৃতিতে নানক বলেন, ইতিহাসের ভয়াবহতম নির্মম, পাশবিক ও অমানবিক নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছে আওয়ামী লীগের তৃণমূল থেকে সকল পর্যায়ের নেতাকর্মী, সংখ্যালঘু, বিশেষ করে হিন্দু ধর্মাবলম্বী সহ সারা বাংলার স্বাধীনতার সপক্ষের আপামর দেশবাসী। আওয়ামী লীগের নেতাকর্মীদের হত্যা ও মুক্তিযুদ্ধের পক্ষে সবার বাড়ি ঘর, শিল্প কারখানা ও ব্যবসা প্রতিষ্ঠান থেকে শুরু করে গোয়ালের গরু, পুকুরের মাছ, ক্ষেতের শস্য জ্বালিয়ে দেওয়া হয়েছে। আমাদের কোটি কোটি নেতাকর্মীদের বাড়ি ঘর লুটপাট করেছে। আওয়ামী লীগের কোটি কোটি নেতাকর্মী ঘর ছাড়া হয়ে অর্ধাহারে অনাহারের দিন অতিবাহিত করছে। বাঙালির অবিসংবাদিত নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে যে বর্বরোচিতভাবে চরম অপমানিত করেছে, এজন্য ৭১-এর বিজয়ী বাঙালি জাতির বিরুদ্ধে পরাজিতদের প্রতিশোধের উন্মত্ততা। বিবৃতির শেষাংশ বিশেষ দ্রষ্টব্যে বলা হয়, ১ জুলাই থেকে এ পর্যন্ত আমাদের যে সকল নেতাকর্মী ও শুভানুদ্দায়ী সমর্থকে হত্যা করেছে এবং যাদের বাড়ি ঘর, ব্যবসা প্রতিষ্ঠান লুটপাট ও আগুন দিয়েছে, তাদের তালিকা সহ গ্রেপ্তারকৃতদের তালিকা অতি সত্বর তৈরি করে নিজের কাছে রাখুন এবং এই হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিন। জনমত সৃষ্টির জন্য কাজ করুন। হত্যা চেষ্টা মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের ছেলে শাফি মোদাচ্ছের খান জ্যোতিকে ৭ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেছে পুলিশ। শনিবার মামলার তদন্তকারী কর্মকর্তা ও আশুলিয়া থানার উপপরিদর্শক আবু তাহের মেয়ে আবেদন করেন। এ বিষয়ে ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে শুনানি হবে। এর আগে গত ১১ সেপ্টেম্বর ঢাকার আশুলিয়া থানায় হত্যা চেষ্টার অভিযোগে মামলাটি করেন ভুক্তভোগী মোহাম্মদ রবিউল সানি। মামলায় শেখ হাসিনা সহ ৩০ জনকে আসামি করা হয়। এ মামলার অপর আসামিরা হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, ইউজিসির সাবেক সচিব ডক্টর ফেরদুজ্জামান, সাবেক সদস্য ডক্টর মোহাম্মদ আলমগীর, ডক্টর বিশ্বজিৎ চন্দ্র, ডক্টর মোহাম্মদ সাজ্জাদ হোসেন। ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে গত ৫ আগস্ট পদত্যাগ করে দেশ ছাড়ার পর থেকেই সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ও স্ত্রী লুৎফুল তাহমিনা খান ও তাদের ছেলে শাফি মোদাচ্ছির খান পলাতক ছিলেন। গত ১ সেপ্টেম্বর আদালত তাদের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দেন। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ২ সন্তানের মধ্যে একমাত্র ছেলে জ্যোতি পারিবারিক ব্যবসা প্রতিষ্ঠান সাভার রিফ্র্যাক্টরিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক। সাভারে গণহত্যার ঘটনায় গ্রেপ্তার জ্যোতির বিরুদ্ধে পুলিশের পদোন্নতি, বদলি, টেন্ডার বাণিজ্য থেকে শুরু করে নির্বাচন কমিশনের নিম্নমানের সামগ্রী সরবরাহের গুরুতর অভিযোগ রয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদ আক্তার বলেছেন, আমরা দুঃখিত, কিন্তু ভারতে ইলিশ পাঠাতে পারব না। শুক্রবার ভারতীয় সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এই কথা বলেন। মৎস্য উপদেষ্টা বলেন, আমরা দুঃখিত, কিন্তু আমরা ভারতে কোনো ইলিশ পাঠাতে পারবো না। এটি দামি মাছ। এই মাছ ভারতে চলে যাওয়ায় আমাদের এখানে নাগালের বাইরে দাম থাকে, সাধারণ মানুষ তা খেতে পায় না। আমরাও দুর্গোৎসব পালন করি, আমাদের জনগণও এটি উপভোগ করতে পারবে। বাংলাদেশে ইলিশের ব্যাপক চাহিদা থাকা সত্ত্বেও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুর্গাপূজার আগে শুভেচ্ছার নামে ভারতে কমপক্ষে ৪,০০০ টন ইলিশ পাঠাতেন। এর সমালোচনা করে ফরিদ আক্তার বলেন, ভারতে মাছ পাঠানোর কোনো প্রয়োজনীয়তা ছিল না। ভারতের সঙ্গে ভালো সম্পর্কের কথা বলে তার মাছ পাঠানো ঠিক হয়নি। তিনি বাংলাদেশি মানুষের প্রয়োজনীয়তাকে উপেক্ষা করেছেন। তিস্তা প্রসঙ্গ টেনে উপদেষ্টা বলেন, আমি মনে করি ভারত সরকারকে এই বিষয়টিকে অগ্রাধিকার দিতে হবে। আমাদের কূটনৈতিক সম্পর্ক এতটা নাজুক হওয়া উচিত নয় যে ইলিশ রপ্তানি না হলে এর প্রভাব পড়বে। ভারত যদি পরিস্থিতির উন্নতি চায় তবে তিস্তা সমস্যার সমাধান করা উচিত। উল্লেখ্য, দুর্গাপূজার সময় ভারতের পশ্চিমবঙ্গে বাড়ে ইলিশের চাহিদা।
ইলিশকে পূজার অন্যতম অনুষঙ্গ হিসেবে বিবেচনা করেন অনেকেই। মার্কিন পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু বাংলাদেশে এসে পৌঁছেছেন। শনিবার বিকাল ৩টা ২০ ইন্ডিগো এয়ারলাইন্সের একটি ফ্লাইটে দিল্লি থেকে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান তিনি। এ সময় তাকে অভ্যর্থনা জানান মার্কিন যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগের আন্তর্জাতিক অর্থ বিষয়ক সহকারী সেক্রেটারি ব্রেন্ট রেইমেন, ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত হেলেন লাফেভ এবং বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের চিফ অব প্রোটোকল এবং মহাপরিচালক খন্দকার মাসুদুল আলম। এর আগে সকালে মার্কিন অর্থ দপ্তর সহকারী আন্ডার সেক্রেটারি ব্রেন্ট রেইমেনের নেতৃত্বে ঢাকায় পৌঁছে সে দেশের ৫ সদস্যের উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠন হওয়ার পর প্রথমবার বাংলাদেশ সফরে এলো যুক্তরাষ্ট্রের কোনো প্রতিনিধি দল। প্রতিনিধি দলে রয়েছেন ইউএসএইডের এশিয়া বিষয়ক উপসহকারী প্রশাসক অঞ্জলি কৌর। পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে দুই দেশের সম্পর্ক জোরদার হবে এই সফরে। পাশাপাশি আলোচনায় গুরুত্ব পাবে নিজেদের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়। উচ্চ পর্যায়ের এই দলের সঙ্গে বহুমাত্রিক আলোচনা হবে বলেও জানায় পররাষ্ট্র দপ্তর। যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের সদস্যরা রোববার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন এবং অর্থ বাণিজ্য উপদেষ্টা সালেউদ্দিন আহমেদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। দর্শক, মিলেনিয়াম টিভিএস-এর প্রতিদিনের বাংলা সংবাদের এই পর্যায়ে ছোট্ট একটি বিরতি, সঙ্গেই থাকুন। কি ব্যাপার, অমন মূর্তির মতো করে দাঁড়িয়ে আছো কেন? পাগল হয়ে গেলে নাকি? প্র্যাকটিস করছি। কি প্র্যাকটিস করছো? কেন লিভিং স্ট্যাচুতে দাঁড়িয়ে কি করে ভিক্ষা করে দেখালি? আমার ট্যাক্স নিয়ে ঝামেলা চলছে, ল্যান্ড প্রপার্টি নিয়ে ঝামেলা চলছে। এগুলো সমাধান না হলে কিছুদিন পর আমাকে ওইভাবে দাঁড়িয়ে ভিক্ষা করতে হবে। তো এখন থেকে দাঁড়িয়ে প্র্যাকটিস করছি। আহা, এত চিন্তা করছো কেন? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল আছে না? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল? হ্যাঁ, কিছুদিন আগে ইন্স্যুরেন্স দিয়ে সম্পভাবীদের একটা ঝামেলা হলো না? লিগ্যাল নেটওয়ার্কের মাধ্যমেই তো সেটা সমাধান হলো। শুধু ইন্স্যুরেন্সই না ভাবি, ক্রিমিনাল কেস, ইমিগ্রেশন, ট্যাক্স, ডিভোর্স, হাউজিং সংক্রান্ত যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন লিগেল নেটওয়ার্কে। যুক্তরাষ্ট্রের 50টি স্টেটে যে কোনো প্রান্তে যে কোনো লিগেল সহায়তা দিতে কিন্তু আমাদের সঙ্গে আছে লিগেল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল। শুধু তাই নয়, লিগেল নেটওয়ার্কে আছেন যুক্তরাষ্ট্রের স্বনামধন্য সব লয়ার, যাদের আইনি সহায়তায় যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন খুব সহজেই। তাহলে দেরি কেন? এখনই চলো লিগ্যাল নেটওয়ার্কে। I'm Nasrin Mosnu, immigration attorney. I was born and raised here in New York City. I have been working at various immigration firms since I was a teenager, including with my father. I'm passionate and dedicated about immigration. I am committed to provide my clients with nothing but the best. আমরা অ্যাসাইলাম অফিস, ইমিগ্রেশন কোর্ট সহ যুক্তরাষ্ট্রের 50টি স্টেট ও বাংলাদেশ কনসুলেটে আপনাদের আইনগত সহায়তার নিশ্চয়তা দিচ্ছি। Please come and take advantage of our excellent legal services. Our initial consultations are always free. বরেণ্য অভিনেতা আবুল হায়াত একজন স্বাস্থ্য সচেতন মানুষ। একদিন শুটিংয়ে হঠাৎ অসুস্থ হয়ে হতাশায় ভোগেন। সবাই ব্যস্ত, এখন আমার সেবা করবে কে? কেন নিউ ইয়র্কে গোল্ডেন এজ হোম কেয়ার আছে না? আপনাদের হতাশা দুশ্চিন্তা দূর করে সুস্থ করে তোলে যাদের অঙ্গীকার। সঠিক সময়ে সঠিক সেবা দেওয়ার বিশ্বস্ত প্রতিষ্ঠানের নাম গোল্ডেন এজ হোম কেয়ার। গোল্ডেন এজ হোম কেয়ার নিউ ইয়র্কবাসীর পূর্ণ আস্থার জায়গা। কি ব্যাপার, অমন মূর্তির মতো করে দাঁড়িয়ে আছো কেন? পাগল হয়ে গেলে নাকি? প্র্যাকটিস করছি। কি প্র্যাকটিস করছো? কেন লিভিং স্ট্যাচুতে দাঁড়িয়ে কি করে ভিক্ষা করে দেখালি? আমার ট্যাক্স নিয়ে ঝামেলা চলছে, ল্যান্ড প্রপার্টি নিয়ে ঝামেলা চলছে। এগুলো সমাধান না হলে কিছুদিন পর আমাকে ওইভাবে দাঁড়িয়ে ভিক্ষা করতে হবে। তো এখন থেকে দাঁড়িয়ে প্র্যাকটিস করছি। আহা, এত চিন্তা করছো কেন? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল আছে না? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল? হ্যাঁ, কিছুদিন আগে ইন্স্যুরেন্স দিয়ে সম্পভাবীদের একটা ঝামেলা হলো না? লিগ্যাল নেটওয়ার্কের মাধ্যমেই তো সেটা সমাধান হলো। শুধু ইন্স্যুরেন্সই না ভাবি, ক্রিমিনাল কেস, ইমিগ্রেশন, ট্যাক্স, ডিভোর্স, হাউজিং সংক্রান্ত যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন লিগেল নেটওয়ার্কে। যুক্তরাষ্ট্রের 50টি স্টেটে যে কোনো প্রান্তে যে কোনো লিগেল সহায়তা দিতে কিন্তু আমাদের সঙ্গে আছে লিগেল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল। শুধু তাই নয়, লিগেল নেটওয়ার্কে আছেন যুক্তরাষ্ট্রের স্বনামধন্য সব লয়ার, যাদের আইনি সহায়তায় যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন খুব সহজেই। তাহলে দেরি কেন?
এখনই চলো লিগ্যাল নেটওয়ার্কে। দর্শক আবারও স্বাগত মিলেনিয়াম টিভিএস এর প্রতিদিনের বাংলা সংবাদে। দেখছিলেন বাংলাদেশ প্রসঙ্গ। সৌদি আরবের রিয়াদে অনুষ্ঠিত প্রথম আন্তর্জাতিক কৃত্রিম বুদ্ধিমত্তা অলিম্পিয়াডে স্মরণীয় এক সাফল্য অর্জন করেছে বাংলাদেশ। 25টি দেশের শতাধিক শিক্ষার্থীরা অংশগ্রহণে প্রথমবারের মতো আয়োজিত এই প্রতিযোগিতায় 2টি রৌপ্য ও 2টি ব্রোঞ্জ পদক অর্জন করেছে দেশের ছেলেরা। সৌদি আরবের স্থানীয় সময় বৃহস্পতিবার বিকেলে আনুষ্ঠানিকভাবে এই অলিম্পিয়াডের ফলাফল ঘোষণা করা হয়। প্রতিযোগিতায় বাংলাদেশের রৌপ্য পদক বিজয়ীরা হলেন সেন্ট জোসেফ কলেজের শিক্ষার্থী আরিফিন আনোয়ার ও নটরডেম কলেজের শিক্ষার্থী মেজবাউদ্দিন ইনান। আর ব্রোঞ্জ পদক পেয়েছে নটরডেম কলেজের শিক্ষার্থী আবরার শহীদ ও একাডেমির শিক্ষার্থী রাফিদ আহমেদ। গত 9 ও 11 সেপ্টেম্বর আন্তর্জাতিক এই এআই অলিম্পিয়াডের সায়েন্টিফিক ও ব্যবহারিক পর্ব অনুষ্ঠিত হয়। 2 পর্বের ফলাফলের ভিত্তিতে শিক্ষার্থীদের পুরস্কৃত করা হয়। রিয়াদ থেকে বাংলাদেশ দলের দলনেতা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের তথ্য প্রযুক্তি ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক বি.এম. মইনুল হোসেন বলেন, এবারের প্রতিযোগিতায় গিয়ে বুঝতে পারি অলিম্পিয়াডের জগতে বাংলাদেশকে অন্য দেশগুলোর সমীহের চোখে দেখতে শুরু করেছে। বিভিন্ন অলিম্পিয়াডে আমাদের শিক্ষার্থীরা পদক অর্জন করে নিজেদের মেধার প্রমাণ দিচ্ছে, দেশের মুখ উজ্জ্বল করছে। বিভিন্ন দেশের প্রতিনিধিরা কৌতূহলী হয়ে আমাদের দলের কাছে এসে জানতে চাইছেন বাংলাদেশ কি পদ্ধতিতে এমন সফলতা অর্জন করেছে। তিনি বলেন, শিক্ষার্থীদের জন্য নিয়মিত প্রয়োজনীয় প্রশিক্ষণ ক্যাম্পের আয়োজন করতে হবে, তাহলে অদূর ভবিষ্যতে শিক্ষার্থীরা আরও ভালো করতে পারবে। রৌপ্য পদক বিজয়ী মেজবাউদ্দিন ইনান বলেন, আন্তর্জাতিক আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অলিম্পিয়াডে বাংলাদেশের হয়ে প্রথম রৌপ্য পদক পেয়ে অত্যন্ত গর্ববোধ করছি। দেশের জন্য এমন একটি অর্জন অত্যন্ত সৌভাগ্যের ব্যাপার। দর্শক এবার দেখবেন যুক্তরাষ্ট্র সংবাদ। এক ব্রিটিশ সাংবাদিক প্রশ্ন করেছিলেন ভ্লাদিমির পুতিনের পশ্চিমের বিরুদ্ধে যুদ্ধের হুঁশিয়ারি প্রসঙ্গে, আর তাতেই মেজাজ হারালেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। বললেন, আমি যতক্ষণ কথা বলছি আপনি চুপ করে থাকুন, ঠিক আছে? স্থানীয় সময় শুক্রবার হোয়াইট হাউসে বাইডেন এবং যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কেয়ার স্টারমের বৈঠকের সময় এই ঘটনা ঘটে। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে তথ্য জানানো হয়। সম্প্রতি রুশ প্রেসিডেন্ট বলেছেন, যদি পশ্চিম ইউক্রেনকে রাশিয়ার হামলা করার জন্য দূরপাল্লা ক্ষেপণাস্ত্র ব্যবহারের অনুমতি দেয়, তার মানে তারা সরাসরি যুদ্ধে নেমে পড়েছে, আর তাহলে যুদ্ধের চরিত্রটাই বদলে যাবে। সেক্ষেত্রে বাধ্য হয়ে সিদ্ধান্ত নিতে হবে রাশিয়াকে। তার কথা থেকে পরিষ্কার, তিনি পশ্চিমা বিশ্বের সঙ্গে সরাসরি লড়াইয়ের ইঙ্গিত করেছেন। ন্যাটো সদস্য দেশগুলো অর্থাৎ আমেরিকা ও ইউরোপের দেশগুলোর নামও উল্লেখ করেছেন তিনি। এ প্রসঙ্গে প্রশ্ন করলে বাইডেন বলেন, আমি পুতিনকে নিয়ে খুব একটা ভাবি না। সেই সঙ্গে বর্ষিয়ান ডেমোক্রেট নেতার দাবি, আমেরিকা যেমন ইউক্রেনের পাশে দাঁড়িয়েছে সেভাবেই দাঁড়াবে আগামী দিনেও। তার মতে পুতিন এই যুদ্ধ জিততে পারবেন না। রাশিয়ার বিরুদ্ধে চলমান যুদ্ধে আমেরিকা ইউক্রেনকে $55.7 বিলিয়ন আর্থিক সাহায্য করেছে। মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস বলেছেন, আমি প্রেসিডেন্ট নির্বাচিত হলে কেন্দ্রীয় সরকারের চাকরিতে ডিগ্রির বাধ্যবাধকতা সংক্রান্ত অপ্রয়োজনীয় বিষয়গুলো বাদ দেব, কারণ ডিগ্রি দিয়ে মানুষের দক্ষতা মাপা যায় না। যেসব মানুষের 4 বছরের ডিগ্রি নেই তাদের জন্য কাজের সুযোগ বাড়াতে এমন পদক্ষেপ নেওয়া হবে। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, গতকাল শুক্রবার পেনসিলভেনিয়ায় দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন। কমলা হ্যারিস বলেন, বেসরকারি খাতগুলোকেও একই রকম পদক্ষেপ নেওয়া উচিত। আগামী 5 নভেম্বর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ওই নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির হয়ে প্রেসিডেন্ট পদে লড়ছেন কমলা হ্যারিস। যুক্তরাষ্ট্রের সেন্সাস ব্যুরোর 2023 সালের জরিপে দেখা গেছে 25 বছর বা তার বেশি বয়সী মার্কিন নাগরিকদের মধ্যে 62% বেশি মানুষের স্নাতক ডিগ্রি নেই। 2020 সালে ভোটারদের প্রতি 5 জনের মধ্যে 3 জনেরই কলেজ ডিগ্রি ছিল না। নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন ধরনের প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের মন জয় করার চেষ্টা করছেন কমলা হ্যারিস আর ডোনাল্ড ট্রাম্প। যেমন কমলা হ্যারিস বলেছেন, তিনি প্রেসিডেন্ট নির্বাচিত হলে মধ্যবিত্তদের কর কমাবেন, আর ট্রাম্প বলেছেন তিনি ওভারটাইম ফের উপর কর কমাবেন। গতকাল পেনসিলভানিয়া দেওয়া বক্তব্যে গাজায় যুদ্ধবিরতি নিয়েও কথা বলেছেন কমলা। তিনি বলেন, জিম্মি মুক্তি চুক্তি এবং যুদ্ধবিরতির সময় হয়েছে। দর্শক, মিলেনিয়াম টিভিএস এর প্রতিদিনের বাংলা সংবাদের এই পর্যায়ে ছোট্ট একটি বিরতি, সঙ্গেই থাকুন। কি ব্যাপার, অমন মূর্তির মতো করে দাঁড়িয়ে আছো কেন? পাগল হয়ে গেলে নাকি? প্র্যাকটিস করছি। কি প্র্যাকটিস করছো? কেন লিভিং স্ট্যাচুরে দাঁড়িয়ে কি করে ভিক্ষা করে দেখনি? আমার ট্যাক্স নিয়ে ঝামেলা চলছে, ল্যান্ড প্রপার্টি নিয়ে ঝামেলা চলছে। এগুলো সমাধান না হলে কিছুদিন পর আমাকে ওইভাবে দাঁড়িয়ে ভিক্ষা করতে হবে। তাই এখন থেকে দাঁড়িয়ে প্র্যাকটিস করছি। আহা, এত চিন্তা করছো কেন? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল আছে না? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল? হ্যাঁ, কিছুদিন আগে ইন্স্যুরেন্স দিয়ে সম্পভাবীদের একটা ঝামেলা হলো না? লিগ্যাল নেটওয়ার্কের মাধ্যমেই তো সেটা সমাধান হলো। শুধু ইন্স্যুরেন্সই না ভাবি,
ক্রিমিনাল কেস, ইমিগ্রেশন, ট্যাক্স, ডিভোর্স, হাউজিং সংক্রান্ত যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন লিগেল নেটওয়ার্কে। যুক্তরাষ্ট্রের 50টি স্টেটে যে কোনো প্রান্তে যে কোনো লিগেল সহায়তা দিতে কিন্তু আমাদের সঙ্গে আছে লিগেল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল। শুধু তাই নয়, লিগেল নেটওয়ার্কে আছেন যুক্তরাষ্ট্রের স্বনামধন্য সব লয়ার, যাদের আইনি সহায়তায় যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন খুব সহজেই। তাহলে দেরি কেন? এখনই চলো লিগ্যাল নেটওয়ার্কে। I'm Nasrin Mosnu, immigration attorney. I was born and raised here in New York City. I have been working at various immigration firms since I was a teenager, including with my father. I'm passionate and dedicated about immigration. I am committed to provide my clients with nothing but the best. আমরা অ্যাসাইলাম অফিস, ইমিগ্রেশন কোর্ট সহ যুক্তরাষ্ট্রের 50টি স্টেট ও বাংলাদেশ কনসুলেটে আপনাদের আইনগত সহায়তার নিশ্চয়তা দিচ্ছি। Please come and take advantage of our excellent legal services. Our initial consultations are always free. বরেণ্য অভিনেতা আবুল হায়াত একজন স্বাস্থ্য সচেতন মানুষ। একদিন শুটিংয়ে হঠাৎ অসুস্থ হয়ে হতাশায় ভোগেন। সবাই ব্যস্ত, এখন আমার সেবা করবে কে? কেন? নিউ ইয়র্কে গোল্ডেন এজ হোম কেয়ার আছে না, আপনাদের হতাশা দুশ্চিন্তা দূর করে সুস্থ করে তোলে যাদের অঙ্গীকার। সঠিক সময়ে সঠিক সেবা দেওয়ার বিশ্বস্ত প্রতিষ্ঠানের নাম গোল্ডেন এজ হোম কেয়ার। গোল্ডেন এজ হোম কেয়ার নিউ ইয়র্কবাসীর পূর্ণ আস্থার জায়গা। কি ব্যাপার, অমন মূর্তির মতো করে দাঁড়িয়ে আছো কেন? পাগল হয়ে গেলে নাকি? প্র্যাকটিস করছি। কি প্র্যাকটিস করছো? কেন লিভিং স্ট্যাচুরে দাঁড়িয়ে কি করে ভিক্ষা করে দেখনি? আমার ট্যাক্স নিয়ে ঝামেলা চলছে, ল্যান্ড প্রপার্টি নিয়ে ঝামেলা চলছে। এগুলো সমাধান না হলে কিছুদিন পর আমাকে ওইভাবে দাঁড়িয়ে ভিক্ষা করতে হবে। তাই এখন থেকে দাঁড়িয়ে প্র্যাকটিস করছি। আহা, এত চিন্তা করছো কেন? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল আছে না? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল? হ্যাঁ, কিছুদিন আগে ইন্স্যুরেন্স দিয়ে সম্পভাবীদের একটা ঝামেলা হলো না, লিগ্যাল নেটওয়ার্কের মাধ্যমেই তো সেটা সমাধান হলো। শুধু ইন্স্যুরেন্সই না ভাবি, ক্রিমিনাল কেস, ইমিগ্রেশন, ট্যাক্স, ডিভোর্স, হাউজিং সংক্রান্ত যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন লিগেল নেটওয়ার্কে। যুক্তরাষ্ট্রের 50টি স্টেটে যে কোনো প্রান্তে যে কোনো লিগেল সহায়তা দিতে কিন্তু আমাদের সঙ্গে আছে লিগেল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল। শুধু তাই নয়, লিগেল নেটওয়ার্কে আছেন যুক্তরাষ্ট্রের স্বনামধন্য সব লয়ার, যাদের আইনি সহায়তায় যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন খুব সহজেই। তাহলে দেরি কেন? এখনই চলো লিগ্যাল নেটওয়ার্কে। দর্শক, আবারও স্বাগতম মিলেনিয়াম টিভিএস-এর প্রতিদিনের বাংলা সংবাদে। দেখছিলেন যুক্তরাষ্ট্র সংবাদ। আগামী 5 নভেম্বরে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনকে কেন্দ্র করে দুই প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প এবং কামালা হ্যারিসের সমালোচনা করেছেন পোপ ফ্রান্সিস। মূলত বিতর্ক অনুষ্ঠানে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প আবার নির্বাচিত হতে পারলে তিনি যুক্তরাষ্ট্র থেকে অভিবাসীদের বের করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। অন্যদিকে কামালা হ্যারিস প্রেসিডেন্ট নির্বাচিত হলে তিনি নারীদের গর্ভপাতের অধিকার দেবেন। তাদের এমন মন্তব্যের জেরে পোপ তাদের সমালোচনা করেছেন। সিঙ্গাপুর থেকে একটি ফ্লাইটে রোমে ফেরার পথে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে তার কাছে জানতে চাওয়া হলে তিনি এই কথা বলেন। অভিবাসীদের স্বাগত না জানানো একটি পাপ এবং গর্ভপাতকে হত্যার সঙ্গে তুলনা করেছেন পোপ। পোপ যুক্তরাষ্ট্রের ক্যাথলিকদের উদ্দেশ্যে বলেন, নভেম্বরের নির্বাচনে কম পাপ করা লোককে বেছে নেওয়া উচিত। তবে তিনি কারো নাম উচ্চারণ করেননি। দক্ষিণ পূর্ব এশিয়া এবং ওশেনিয়ার 12 দিন সফর শেষে এক সাংবাদিক সম্মেলনে পোপ এমন মন্তব্য করেন। যদিও ওই সম্মেলনে পোপ ট্রাম্প ও হ্যারিসের নাম উচ্চারণ করেননি, তবে তিনি তাদের নীতি এবং লিঙ্গ উল্লেখ করেছেন। একই সঙ্গে তিনি মার্কিন দুই প্রেসিডেন্ট প্রার্থীর সমালোচনা করলেও ক্যাথলিকদের ভোট দেওয়া উচিত বলে জানান। 87 বছর বয়সী এই ধর্মীয় গুরু বলেন, ভোট না দেওয়া মন্দ কাজ, সুতরাং আপনাদের অবশ্যই ভোট দেওয়া উচিত। এক্ষেত্রে আপনাকে কম মন্দ লোকে নির্বাচন করতে হবে, সে নারী কিংবা পুরুষ হোক, আমি জানি না সে কে। প্রত্যেকের সচেতনভাবে এই কাজটি করা উচিত। মার্কিন যুক্তরাষ্ট্রে প্রায় 5 কোটি 20 লাখ ক্যাথলিক রয়েছে। এদের মধ্যে পেনসিলভানিয়া এবং উইসকনসিনে প্রায় 20%-এরও বেশি ক্যাথলিক ভোটার রয়েছে। দর্শক, এবার দেখবেন আন্তর্জাতিক সংবাদ। ভিয়েতনামে রীতিমতো তাণ্ডব চালিয়েছে সুপার টাইফুন ইয়াগি। শক্তিশালী ঘূর্ণিঝড়ের প্রভাবে ভারী বৃষ্টি, আকস্মিক বন্যা ও ভূমিধসের ঘটনায় এখনো পর্যন্ত 254 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। কিছু কিছু এলাকায় বন্যার পানি কমতে শুরু করেছে। এছাড়া উদ্ধার অভিযান এখনো চলছে। গত সপ্তাহে ভিয়েতনামের উত্তর পূর্বাঞ্চল উপকূলে আঘাত হানে সুপার টাইফুন ইয়াগি। এই ঘূর্ণিঝড়কে চলতি বছর এশিয়ায় আঘাত হানা সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড় বলা হচ্ছে। দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, ঘূর্ণিঝড় ইয়াগির প্রভাবে বিভিন্ন দুর্ঘটনায়
820 জনেরও বেশি মানুষ আহত হয়েছে। এছাড়া নিখোঁজ রয়েছে আরও 82 জন। প্রাদেশিক সরকার জানিয়েছে, মঙ্গলবার ভোরে উত্তরাঞ্চলে পার্বত্য প্রদেশ লাউকাইয়েন্ডু গ্রামের 37টি বাড়ি ভেসে যাওয়ার পর থেকে কর্তৃপক্ষ এখনো 41 জনের খোঁজে অনুসন্ধান চালিয়ে যাচ্ছে। এখনো তাদের কোনো খোঁজ পাওয়া যায়নি। লাউকাইয়ের অন্য একটি গ্রামে এর আগে 115 জন নিখোঁজ হয় বলে জানা যায়, কিন্তু 2 দিন ধরে পাহাড়ে আশ্রয় নেওয়ার পর তারা নিরাপদে ফিরে এসেছেন বলে দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে। এদিকে টাইফুন ইয়াকের প্রভাবে মিয়ানমারে ভয়াবহ বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। সেখানে এখনো পর্যন্ত কমপক্ষে 33 জনের মৃত্যু হয়েছে। এছাড়া 2,30,000-এর বেশি মানুষ নিজেদের বাড়ি ঘর ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। স্থানীয় কর্মকর্তারা এই তথ্য নিশ্চিত করেছেন। বন্যার কারণে যে ক্ষয়ক্ষতি হয়েছে তা কাটিয়ে উঠতে বিদেশি সহায়তা অনুরোধ জানিয়েছে দেশটির ক্ষমতাসীন জান্তা সরকার। বন্যায় যেসব এলাকা সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে সেগুলোর মধ্যে রয়েছে রাজধানী নেইপিদো। বিজ্ঞানীরা বলছেন, জলবায়ু পরিবর্তনের কারণে টাইফুন এবং হারিকেন আরও শক্তিশালী হয়ে উঠছে। জাতিসংঘের হিসেব অনুযায়ী 3 বছরের গৃহযুদ্ধে মিয়ানমারের বেশিরভাগ মানুষ বাস্তুচ্যুত হয়ে পড়েছে। এতে কয়েক হাজার মানুষের মৃত্যু হয়েছে এবং 26 লাখেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে। বিধানসভা নির্বাচনের আগে ফের উত্তপ্ত ভারতের জম্মু কাশ্মীর। শুক্রবার কিস্তাওয়াড়ে সন্ত্রাসীদের সঙ্গে বন্দুকযুদ্ধে অন্তত 2 ভারতীয় সেনা নিহত হয়েছে। এছাড়া নিরাপত্তা বাহিনীর পৃথক অভিযানে 2 সন্ত্রাসী নিহত হয়েছে। সেনাবাহিনীর একজন সিনিয়র কর্মকর্তা এই তথ্য জানিয়েছেন বলে এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে। সেনাবাহিনীর পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শুক্রবার রাতে জম্মু কাশ্মীরের কিস্তাওয়াড়ে নিরাপত্তা বাহিনীর যৌথ অভিযানে নামে। এরপরই সন্ত্রাসীদের সঙ্গে গোলাগুলি শুরু হয়। এতে 2 সেনা নিহত হয়েছে, আহত হয়েছেন আরও 2 জন। অভিযান এখনও চলছে বলে দেশের নিরাপত্তা বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে। অপরদিকে কাতুয়ায় নিরাপত্তা বাহিনীর আরেক অভিযানে 2 সন্ত্রাসী নিহত হয়েছে। এনডিটিভি বলছে, একই ধরনের সন্ত্রাসীদের সঙ্গে গত জুলাইতে দোহায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলি বিনিময় হয়। সেই সময় সেনাবাহিনীর 4 সদস্য নিহত হয়েছিল। ভোটের মুখে ক্রমে উত্তপ্ত হচ্ছে জম্মু কাশ্মীর। এর আগে জম্মু কাশ্মীরে শেষবার বিধানসভা নির্বাচন হয়েছিল 2014 সালে। দীর্ঘ 10 বছর পর আবার সেখানে ভোট হতে চলেছে। আগামী 18 সেপ্টেম্বর থেকে ভোট গ্রহণ শুরু হবে। কাশ্মীরের 90টি আসনে 3 দফায় নির্বাচন অনুষ্ঠিত হবে। 18 সেপ্টেম্বরের পর 25 সেপ্টেম্বর এবং 1 অক্টোবর ভোট রয়েছে। নির্বাচনের ফল জানা যাবে আগামী 8 অক্টোবর। দর্শক, মিলেনিয়াম টিভিএস এর প্রতিদিনের বাংলা সংবাদের এই পর্যায়ে ছোট্ট একটি বিরতি, সঙ্গে থাকুন। কি ব্যাপার, অমন মূর্তির মতো করে দাঁড়িয়ে আছো কেন? পাগল হয়ে গেলে নাকি? প্র্যাকটিস করছি। কি প্র্যাকটিস করছো? কেন লিভিং স্ট্যাচুরে দাঁড়িয়ে কি করে ভিক্ষা করে দেখনি? আমার ট্যাক্স নিয়ে ঝামেলা চলছে, ল্যান্ড প্রপার্টি নিয়ে ঝামেলা চলছে। এগুলো সমাধান না হলে কিছুদিন পর আমাকে ওইভাবে দাঁড়িয়ে ভিক্ষা করতে হবে। তাই এখন থেকে দাঁড়িয়ে প্র্যাকটিস করছি। আহা, এত চিন্তা করছো কেন? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল আছে না? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল? হ্যাঁ, কিছুদিন আগে ইন্স্যুরেন্স দিয়ে সম্পভাবীদের একটা ঝামেলা হলো না? লিগ্যাল নেটওয়ার্কের মাধ্যমেই তো সেটা সমাধান হলো। শুধু ইন্স্যুরেন্সই না ভাবি, ক্রিমিনাল কেস, ইমিগ্রেশন, ট্যাক্স, ডিভোর্স, হাউজিং সংক্রান্ত যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন লিগেল নেটওয়ার্কে। যুক্তরাষ্ট্রের 50টি স্টেটে যে কোনো প্রান্তে যে কোনো লিগেল সহায়তা দিতে কিন্তু আমাদের সঙ্গে আছে লিগেল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল। শুধু তাই নয়, লিগেল নেটওয়ার্কে আছেন যুক্তরাষ্ট্রের স্বনামধন্য সব লয়ার, যাদের আইনি সহায়তায় যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন খুব সহজেই। তাহলে দেরি কেন? এখনই চলো লিগ্যাল নেটওয়ার্কে। I'm Nasrin Mosnu, immigration attorney. I was born and raised here in New York City. I have been working at various immigration firms since I was a teenager, including with my father. I'm passionate and dedicated about immigration. I am committed to provide my clients with nothing but the best. আমরা অ্যাসাইলাম অফিস, ইমিগ্রেশন কোর্ট সহ যুক্তরাষ্ট্রের 50টি স্টেট এবং বাংলাদেশ কনসুলেটে আপনাদের আইনগত সহায়তার নিশ্চয়তা দিচ্ছি। Please come and take advantage of our excellent legal services. Our initial consultations are always free. বরেণ্য অভিনেতা আবুল হায়াত একজন স্বাস্থ্য সচেতন মানুষ। একদিন শুটিংয়ে হঠাৎ অসুস্থ হয়ে হতাশায় ভোগেন। সবাই ব্যস্ত, এখন আমার সেবা করবে কে? কেন নিউ ইয়র্কে গোল্ডেন এজ হোম কেয়ার আছে না? আপনাদের হতাশা দুশ্চিন্তা দূর করে সুস্থ করে তোলে যাদের অঙ্গীকার। সঠিক সময়ে সঠিক সেবা দেওয়ার বিশ্বস্ত প্রতিষ্ঠানের নাম গোল্ডেন এজ হোম কেয়ার। গোল্ডেন এজ হোম কেয়ার নিউ ইয়র্কবাসীর পূর্ণ আস্থার জায়গা। দর্শক, আবার স্বাগতম মিলেনিয়াম টিভিএস এর প্রতিদিনের বাংলা সংবাদে। দর্শক, এবার দেখবেন বিনোদন সংবাদ।
অভিনেতা ও উপস্থাপক শাহরিয়ার নাজিম জয়ের পূর্বাঞ্চলে প্লট চেয়ে করা একটি আবেদনপত্র আবারও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। 2014 সালে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে জমির জন্য আবেদন করেছিলেন তিনি। সেই আবেদনপত্রে জয় শেখ হাসিনাকে সুবিবেচক মা হিসেবে সম্বোধন করে লিখেছেন, আপনার দোয়ায় 17 বছর ধরে আমি বাংলাদেশের জনগণকে বিনোদন দিয়ে আসছি। জয় আরও লেখেন, তার সমসাময়িক অনেক শিল্পী পূর্বাঞ্চলে প্লট পেয়েছেন, কিন্তু তিনি দেশের বাইরে শুটিংয়ে থাকার কারণে আবেদন করতে পারেননি। পরবর্তীতে লটারির মাধ্যমে প্লট পাওয়ার চেষ্টা করলেও তা ব্যর্থ হয়। সম্প্রতি এই পুরনো চিঠি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হলে জয় নিজের ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দিয়ে প্রতিক্রিয়া জানান। তিনি বলেন, এটি পুরনো ঘটনা এবং ইতিপূর্বে বহুবার ভাইরাল হয়েছে। সাবেক সরকারের কাছ থেকে অনেকেই জমি নিয়েছেন, তবে বর্তমান সরকার সব প্লট বাতিল ঘোষণা করেছে। তবু কিছু মানুষ ফেসবুকে আমার চিঠি এবং ফোন নম্বর পোস্ট করে আমাকে সামাজিকভাবে হেনস্থা করছে। জয় স্বীকার করেন যে এটি চাটুকারিতার মধ্যে পড়ে এবং সমালোচনা তার প্রাপ্য, তবে অতিরিক্ত শাস্তি দেওয়া উচিত নয়। তিনি আরও বলেন, আল্লাহ আমাদের সকলের ভুল ক্ষমা করবেন এবং শান্তি বজায় রাখা উচিত। উল্লেখ্য, 2014 সালে এই চিঠি আগেও একাধিকবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছিল। বাংলাদেশের জনপ্রিয় সঙ্গীত শিল্পী শায়ান চৌধুরী অর্ণবের স্ত্রী এবং ভারতের পরিচিত রবীন্দ্রসঙ্গীত শিল্পী সুনিধি নায়ক সাইবার জালিয়াতির শিকার হয়েছেন। তাকে হত্যার হুমকি দিয়ে 5 লাখ রুপি হাতিয়ে নিয়েছে প্রতারকরা। এছাড়া ডার্ক ওয়েবে তার ছবি ছেড়ে দেওয়ার হুমকি দেওয়া হয়। ভারতের সংবাদ মাধ্যম আনন্দ বাজারের প্রতিবেদনে বলা হয়েছে, গত বুধবার সুনিধি পশ্চিমবঙ্গের শান্তিনিকেতনের পূর্বপল্লীতে তার বাড়িতে একাই ছিলেন। সে সময় বাড়ির আশেপাশে অপরিচিত ব্যক্তিদের ঘোরাফেরা করতে দেখেন তিনি। পরে সেই ব্যক্তিরা হায়দ্রাবাদের সিবিআই পরিচয় দিয়ে ভিডিও কলের মাধ্যমে সুনিধিকে হুমকি দেয়। তারা সুনিধি এবং তার বাবাকে হত্যার হুমকি দেয় এবং 5 লাখ রুপি আদায় করে। প্রতিবেদনে আরও বলা হয়, সুনিধির কাছে ফোন কল করে জানানো হয় যে তিনি নাকি নরেশ গোয়েল নামে এক ব্যক্তির সঙ্গে অর্থ আত্মসাতে জড়িত। তার নামে একটি ক্রেডিট কার্ডও তোলা হয়েছে বলে দাবি করা হয়। এরপর সুনিধিকে গ্রেপ্তারের হুমকি দেওয়া হয়। খুনের ভয় পেয়ে সুনিধি পরদিন বৃহস্পতিবার 5 লাখ রুপি প্রতারকদের পাঠিয়ে দেন। এ বিষয়ে সুনিধি জানান, প্রতারকরা তার এবং তার বাবার ব্যাংক অ্যাকাউন্টের সব তথ্য জানত। তাদের আচরণ দেখে প্রথমে তিনি সত্যিই সিবিআই মনে করেছিলেন, পরে বুঝতে পারেন এটি একটি জালিয়াতি চক্র। তিনি আরও জানান, প্রতারকরা তার ফোন হ্যাক করেছে বলে দাবি করে এবং তার ছবি ডার্ক ওয়েবে ছেড়ে দেওয়ার হুমকি দেয়। এই ঘটনার পর শান্তিনিকেতন থানায় অভিযোগ দায়ের করেছেন সুনিধি। পুলিশ ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে। সুনিধি আরও বলেন, আমি এখন প্রশাসনের সাহায্য পাচ্ছি এবং তদন্ত চলছে। আমি আমার টাকা ফেরত চাই এবং অপরাধীদের কঠোর শাস্তি চাই। দর্শক, এবার দেখবেন খেলার সংবাদ। সবশেষ 2023 সালে মিরপুরে নিউজিল্যান্ডের বিপক্ষে 22 গজ মাতিয়েছিলেন দেশের ওপেনার তামিম ইকবাল। ভারতের বিপক্ষে 2 ম্যাচের টেস্ট সিরিজ ও 3টি টি20 খেলতে রোববার ভারত যাচ্ছে টাইগাররা। স্কোয়াডে না থাকলেও এই সিরিজে টাইগারদের সঙ্গী হতে যাচ্ছেন তামিম ইকবাল। গুঞ্জন উঠেছিল আসন্ন ভারতের বিপক্ষে সিরিজে ধারাভাষ্যকার হিসেবে দেখা যেতে পারে তামিমকে। সেটাই সত্যি হলো। এবার আন্তর্জাতিক মঞ্চেও ধারাভাষ্যকার হিসেবে অভিষেক হচ্ছে এই ওপেনারের। ভারতের বিপক্ষে আসন্ন বাংলাদেশ ভারত সিরিজে ধারাভাষ্য কক্ষে থাকছেন তিনি। 2টি টেস্ট এবং 3টি টি20 ম্যাচের ধারাভাষ্য দেবেন তামিম। জানা গেছে, ভারত সিরিজে বাংলাদেশের হয়ে ধারাভাষ্যকার হিসেবে অভিজ্ঞ আতার আলী খানের সঙ্গে থাকবেন তামিম। ভারতের পক্ষে থাকবেন হর্ষ ভোগলে, দেবদাস গুপ্তা এবং মোরালি কার্তিক। এই সিরিজে ধারাভাষ্য দেওয়ার মধ্য দিয়ে ভারত সিরিজে তার উপস্থিতি আরও এক ধাপ এগিয়ে যাবে। কমেন্ট্রি বক্সে মাইক্রোফোনের পেছনে তামিম যে স্বাচ্ছন্দ্য বোধ করেন তার নমুনা পাওয়া গিয়েছে আগেই। তামিম নিজেও বলেছিলেন, ব্যাট বলে ক্রিকেট ছাড়ার পর ধারাভাষ্যকার হিসেবে এই কাজ করতে চান তিনি। এর আগে এক সাক্ষাৎকারে ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে তামিম জানিয়েছিলেন, আমার মনে হয় না আমি কোচিং লাইনে আসবো, তবে কমেন্ট্রি আমাকে একটু টানে। আসলে এই বিশ্বকাপে প্রস্তাব আসছিল আমার কাছে, দুর্ভাগ্যবশত করা হয়নি। খুব সম্ভবত 2024 টি20 বিশ্বকাপে আমাকে দেখা যেতে পারে। সংবাদ শেষ করার পূর্বে শিরোনামগুলো আরও একবার। শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে আমরা সদা প্রস্তুত, বললেন নানো। ভারতে ইলিশ পাঠাতে পারবো না, আমাদের জনগণ খাবে, মন্তব্য মৎস্য উপদেষ্টা। ভারত থেকে ঢাকায় ডোনাল্ড লু। পুতিনের হামলার হুমকি নিয়ে প্রশ্ন করায় মেজাজ হারালেন বাইডেন। সরকারি চাকরিতে ডিগ্রির বাধ্যবাধকতা তুলে দিতে চান কমলা। গায়ক অর্ণবের স্ত্রীকে হত্যার হুমকি। এবং স্কোয়াডে না থেকেও বাংলাদেশ ভারত সিরিজে থাকছেন তামিম। এই ছিল মিলেনিয়াম টিভিএস এর প্রতিদিনের বাংলা সংবাদে। মিলেনিয়াম সংবাদ দেখতে লগ ইন করুন আমাদের সামাজিক যোগাযোগের সাইট facebook.com/millenniumtvs বাংলা এবং youtube.com/officialmillenniumtv।
এছাড়াও সংবাদের সর্বশেষ আপডেট জানতে ভিজিট করুন আমাদের নিয়মিত ওয়েবসাইট www.millenniumtvs.com এবং www.millenniumtv.org। প্রিয় দর্শক, মিলেনিয়াম টিভি দেখুন সকল অ্যান্ড্রয়েড ফোনে, iOS, অ্যাপেল টিভি, অ্যামাজন ফায়ার টিভি, roku টিভি এবং সকল স্মার্ট টিভিতে। এছাড়াও মিলেনিয়াম টিভি দেখতে পাবেন সমস্ত ইউরোপীয় দেশ এবং অস্ট্রেলিয়া স্কাই নেটওয়ার্কে, বিশ্বব্যাপী জাদু টিভি, রেডিয়েন্ট আইপি টিভি, জাগো বিডি নেটওয়ার্ক এবং বিশ্বব্যাপী হরাইজন স্যাটেলাইটে। আপনারা যে যেখানেই থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, মিলেনিয়াম টিভির সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।